বিদ্যুৎ বিভ্রাট, কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাবে থমকে যাচ্ছে হোম টেক্সটাইল শিল্প। চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার নীতি সহায়তা। আগামী বাজেটে জ্বালানি সাশ্রয়ী গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি মারফিটার। রিকন্ডিশন গাড়ির বয়স সীমা বাড়ানোর তাগিদ। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াতে দেউলিয়া হচ্ছে মার্কিন স্পিরিট এয়ারলাইন্স। কার্যক্রম বন্ধ ঘোষণা, বিপাকে 17,000 কর্মী। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। হোম টেক্সটাইল পণ্যে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ, তৈরি হয়েছে নিজস্ব জায়গা। তাঁতের বিছানার চাদর উৎপাদন করে মিলেছে জিআই স্বীকৃতি। তৈরি হচ্ছে লুঙ্গি, গামছা, জায়নামাজ, রুমাল, বেড কাভার সহ নানা ধরনের পণ্য। বিশেষ করে কুষ্টিয়ার কুমারখালীর বেডশিট এবং লুঙ্গির সুনাম কিন্তু দেশ জুড়ে রয়েছে। তবে সংকটে এই হোম টেক্সটাইল শিল্পের উৎপাদন। বিদ্যুৎ বিভ্রাট, কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উদ্যোগ। উদ্যোক্তারা বলছেন যে প্রায় 100 বছরের এই শিল্প টিকিয়ে রাখতে এখন দরকার নীতি সহায়তা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব থাকছে। তানভীর মোর্শেদের ছবিতে রেমন রহমানের রিপোর্ট। চলছে রেপিয়ার যন্ত্র। প্রতি মিনিটে এই যন্ত্র কাজ করে 200 থেকে 250 বার। এটি চিকন ধাতব রড ব্যবহার করে সুতাকে ওয়ার্প শেডের মধ্য দিয়ে নিয়ে যায়। সব ধরনের বুননে সক্ষম এই যন্ত্র। প্রত্যন্ত অঞ্চলে উৎপাদনে এখন বেড়েছে এই যন্ত্রের ব্যবহার। তৈরি হচ্ছে চাদর, বেডশিট, বেড কাভার, গামছা, লুঙ্গির মতো হোম টেক্সটাইল পণ্য। প্রায় 100 বছর ধরে তাঁতের এসব পণ্য উৎপাদন করে বিখ্যাত কুষ্টিয়ার কুমারখালী অঞ্চল। কুমারখালীর তাঁতের তৈরি বেডশিট ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবেও স্বীকৃত। উৎপাদনে ভিন্নতার জন্যই এই স্বীকৃতি। অন্যান্য পণ্যেও আছে বৈচিত্র্য, তবে এসব পণ্যের উৎপাদন ধরে রাখতে পারছে নানা বিপত্তি। ব্যাংকের সুদটা কমানোর জন্য আমাদের একটা আবেদন থাকবে এবং ভ্যাট এবং ট্যাক্স এর উপরে আমাদের অত্যন্ত বাড়াবাড়ি চলে। এটার থেকে আমরা নিরসন চাই। এখানে গ্যাসের সুবিধাটা দিতে হবে এবং যাতে দক্ষ শ্রমিক আমরা তৈরি করতে পারি এবং আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। হোম টেক্সটাইলে ভর করে এই এলাকায় গড়ে উঠেছে প্রায় 20,000 কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কর্মরত জনবলের সংখ্যা প্রায় 2 লাখ। এর মধ্যে 20% নারী। কাঁচামালের মূল্য বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা, পুঁজির অভাবে থমকে যাচ্ছে উৎপাদন। সময়ের সাথে সাথে আমরা টেকনোলজি অ্যাডাপ্টেশন করতে পারিনি। এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন, বা আমাদের পলিসিগত যে সমস্যাগুলো আছে কেন্দ্রীয় থেকে বা সরকারিভাবে, সেই সমস্যার কারণেই মূলত আমাদের এখানে সমস্যা। তবে সম্ভাবনার বিষয়গুলো হলো এখানে কয়েক লক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে জড়িত। এদেরকে ট্রেন্ড আপ করলে বহির্বিশ্বে এই কুমারখালী থেকে ব্যাপক রপ্তানি হওয়া সম্ভব। গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে তাঁতের তৈরি নানান পণ্য। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এসব পণ্যের চাহিদা। ক্লাস্টার তৈরি করে ক্ষুদ্র ও মাঝারি এই শিল্প প্রসারে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। কুমারখালী অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্লাস্টার। আমরা যেটা করি, আমরা প্রায়শই কিন্তু স্টেক হোল্ডার মিটিং করি। ক্রমান্বয়ে একের পরে এক ফ্যাশন ডিজাইন বা অন্যান্য ট্রেনিং দিয়েছি যে ডিজাইনগুলো জানি সুন্দর হয়। আমরা ক্লাস্টারের ডিজিটাল লিটারেসিও বাড়াতে চাচ্ছি, কারণ এখন বৈশ্বিক বিষয়ে তো শুধু নিজের মধ্যে থাকলে হবে না, প্রোডাক্টগুলো সুন্দর করে দেখাতে হবে বাইরের দেশগুলোতে। ঐতিহ্যবাহী এসব উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখা গেলে মিলবে কর্মসংস্থান, বাড়বে অর্থনৈতিক চাঞ্চল্য। ঋণের সঙ্গে সঙ্গে একটা, যেটাকে আমরা বলি প্যাকেজ অফ সার্ভিসেস, যার মধ্যে থাকবে আপনার টেকনোলজিক্যাল সার্ভিস থাকবে, হ্যাঁ, ম্যানেজারিয়াল সার্ভিস থাকবে, আবার মার্কেট লিঙ্কেজ সার্ভিস থাকবে, ভ্যালু চেইন ডেভেলপমেন্ট সার্ভিস থাকবে। এই ধরনের বিভিন্ন যদি সহায়তা দেওয়া যায়, প্যাকেজ সহায়তা, তাহলে কিন্তু এই খাতটা ঘুরে দাঁড়াতে তার সম্ভাবনাটা কিন্তু অনেক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। সীমাবদ্ধতাকে সঙ্গী করে বৈশ্বিক মানের পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের রয়েছে নানামুখী প্রচেষ্টা। ভিন্নধর্মী তাঁত পণ্য উৎপাদন করে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বাজারে তাক লাগিয়ে দিয়েছে কুষ্টিয়ার কুমারখালীর সহস্রাধিক উদ্যোক্তা। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট এবং
পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন জৌলুস হারাচ্ছে এই পণ্য। ঘুরে দাঁড়াতে দরকার সরকারের নীতি সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, কুমারখালী, কুষ্টিয়া। জ্বালানি তেল সরবরাহে প্যানিক বাইং হয়েছে, কমিয়ে দেওয়া হয় যোগান। ব্যবসায়ীরাও এর সুযোগ নেয়। এই সংকটে কিছুটা স্বস্তি দিয়েছে ফুয়েল পাস। গবেষণা সংস্থা পিপিআরসির আলোচনায় বক্তারা বলেছেন, অনেকেই ধারণা করছিল যে দাম বাড়বে, মজুদ করেছেন কেউ কেউ, তখন পরে দাম কিছুটা সমন্বয় করার পর মানুষ এখন মজুদের প্রবণতা কমিয়ে দিয়েছে। সকালে অনলাইনে জ্বালানির ফাঁদে বন্দী অর্থনীতি বিষয়ক আলোচনায় বলা হয়েছে, দাম বৃদ্ধির ফলে সরবরাহ কিছুটা বাড়লেও মূল্যস্ফীতির শঙ্কা তৈরি হয়েছে। বলা হয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যে 3টি কোম্পানি জ্বালানি তেল সরবরাহ করছে তাদের ক্ষমতায়ন করা দরকার। জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের পরিশোধন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জোর দিতে হবে কৃষি এবং শিল্প কারখানায় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে। খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতে ডিজেলে ভর্তুকি দেওয়া উচিত। বলা হয়েছে, গেল 30 বছর ধরে জ্বালানি সক্ষমতা বৃদ্ধির আলোচনা হলেও সে পথে হাঁটেনি কেউ। সেমিনারে সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির পাশাপাশি জ্বালানি বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন বক্তারা। পোল নিয়েও আমাদেরকে খুবই জোরালো একটা চিন্তা, শুধু নীতি নির্ধারক মহলে নয়, আমাদের যারা সিভিল গ্রুপস আছে তাদেরকেও কিন্তু এনার্জি সিকিউরিটির দায়িত্ব এটা শুধুমাত্র রাষ্ট্রের নয়, এটা বিশেষ করে ধারণাগুলোর জায়গায় পরিষ্কার করা, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সেখানে এই যে নাগরিক সংলাপ যেগুলো আছে সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। হাওড় অঞ্চলে কৃষকের সোনালী ধানের স্বপ্ন এখন ডুবে আছে কাদা পানিতে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনায় উঠতি ফসলের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে গেছে কৃষকের বছরের একমাত্র সম্বলটি। হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো পরিবারের। এই মাঠগুলোতে কদিন আগেও বাতাসে দোল দিচ্ছিল সোনালী ধান। চোখ বোরা স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল আর মাত্র কয়েকটা দিনের। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব চিত্র। টানা বৃষ্টি আর উজানের ঢলে রাতারাতি পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। পানির নিচে ডুবে থাকা স্বপ্নের ফসল কৃষকের নিঃশব্দ হাহাকারকে আরো গভীর করে। দেনার টাকা কিভাবে শোধ হবে সেই চিন্তায় দিন কাটছে কৃষকের। অনেকটা পানি বেশি হয়ে গেছে, এখন কোন সময় কি হয় বলা যায় না। এখন তো আমরা আছি খুব আছি, এখন আমরা কামলা পাইতেছি না। এরকম 4 একর জমি করছি, করে মনে হয় প্রায় 70,000 টাকা মতো ঋণ হয়েছে। এই 70,000 টাকা মনে হয় আরো 35,000 টাকা বাড়তি দেওয়া লাগবে। ধার কর্জ করে আমরা ঋণ করে করছি। এখন যে আমরা নিজে একাই ব্যবস্থা ঋণ কি দিয়ে দিলাম। এবার জেলার প্রায় 42,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। আকস্মিক ঢলের আগে যারা ধান কেটে স্তূপ করেছিলেন, টানা বৃষ্টিতে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন দুর্যোগেও কৃষি কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। আমাদের ধান কাটছি, এখন আইনা পেয়েছি, ওখান তো গেরায় সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমরা ঋণ করে করছি, এই যে অত টাকা পুরো বউ বাচ্চাটা কি খাবো আমরা। তত্ত্বটা তারা সরকারে দিব, তারা এই কোনো পরিস্থিতি তারা এখন আসে নাই। তারা শুধু অফিসে বসে বসে নোটিশ দিতেছে, কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। হাওরের কৃষকদের জন্য বোরো ফসল পুরো বছরের বেঁচে থাকার অবলম্বন। পানিতে ডুবে থাকা ফসল কৃষকদের কষ্ট বাড়াচ্ছে কয়েক গুণ। আগামী দিন কিভাবে চলবে সে চিন্তা বাড়াচ্ছে কপালের ভাঁজ। যা নিচে কাটাচ্ছে এগুলো আবার যে বৃষ্টি পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। আর বাচ্চা টাচ্চা পড়ালে পড়াইয়াম, কি করে হরাইয়াম, এদিকে অর্থ সম্পদ নাই, উৎপাদন করছিলাম, সবকিছু হারিয়ে নিছে গা। প্রশাসনের হিসেবে প্রায় 15,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে স্থানীয়দের দাবি ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। সম্প্রতি ক্ষতিগ্রস্ত খালেজুরি হাওর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। চেষ্টা থাকবে যে এই ক্ষতিটা কিভাবে পূরণ করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সংসদে ঘোষণা দিয়েছেন যে তিনি 3 মাস থেকে সুরক্ষা দিবেন। সেই জন্য তাদের নির্দেশনা পেলে আমরা ইনশাআল্লাহ কাজ করব। নেত্রকোনার ছোট বড় 134টি হাওরে চলতি মৌসুমে প্রায় 41,065 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,92,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্লাগ ইন এবং হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে এই সংগঠনটি। নেতারা এ সময় বলেছেন যে সম্পূরক শুল্ক বেশি হওয়ার কারণে অনেকেই মাইক্রোবাস কিনতে
পারছেন না, তাই বিকল্প বাহন হিসেবে অটো রিকশায় চড়ছেন সাধারণ মানুষেরা। এতে দুর্ঘটনায় পড়ে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এই সংগঠনটি। জাপানের রিকন্ডিশন ইলেকট্রিক গাড়ির কর কমানোর প্রস্তাব দিয়েছে বারফিড। আমদানিকৃত রিকন্ডিশন গাড়ির বয়স সীমা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এ সময়। সংগঠনের সভাপতি আব্দুল হক অভিযোগ করেছেন, স্বচ্ছভাবে ভ্যাট আইন প্রয়োগ হচ্ছে না। আমরা 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড প্লাগ-ইন হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস করার অনুরোধ জানাচ্ছি। গণপরিবহন হিসেবে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি। ইলেকট্রিক গাড়ি শিল্পে সরকার প্রদত্ত সুবিধা ও প্রণোদনার প্রেক্ষিতে জাপানের রিকন্ডিশন ইলেকট্রিক গাড়ি আমদানিতে কর হার হ্রাস করার অনুরোধ জানাচ্ছি এবং আমদানি পলিসিতে তার সম্পৃক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জ্বালানি সাশ্রয়ী অত্যাধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছেন স্থানীয় উদ্যোক্তারা। প্রতিযোগিতায় ভালো করতে বাড়াতে চায় উৎপাদনশীলতা। এই আগ্রহকে কাজে লাগাতে বিকেএমই আয়োজিত টেক্সটাইল নিট গার্মেন্ট প্রদর্শনীতে তুলে ধরা হচ্ছে AI ব্যবস্থাপনায় পরিচালিত সর্বশেষ প্রযুক্তি। 4 দিনের এই আয়োজনের পর্দা নামবে আজ সন্ধ্যায়। আয়োজকরা বলছেন যে বিশ্ববাজারে বাণিজ্যের অংশীদারিত্ব ধরে রাখতে নীতি সহায়তা জরুরি হয়ে উঠেছে। রং বেরঙের সুতার সুনিপুণ বুনন, মানুষের হাতের স্পর্শ ছাড়াই নিটল বেডে তৈরি হচ্ছে নিখুঁত ডিজাইন। রোবোটিক সিস্টেমের এই মেশিনে একমাত্র অপারেটরে নিয়ন্ত্রণ করছেন উৎপাদন ব্যবস্থা। রাজধানীতে আয়োজিত টেক্সটাইল নিট গার্মেন্টস প্রদর্শনীতে নজর কেড়েছে এমনই সব প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি। শিল্পে চলমান জ্বালানির সংকট মোকাবেলা আর উৎপাদনশীলতা বাড়াতে উদ্যোক্তারা এখন ঝুঁকছেন AI প্রযুক্তির দিকে। আমাদের তো এখন শ্রমিকের সংখ্যা অনেক কমে যাচ্ছে, ওইভাবে অ্যাভেলেবেল শ্রমিকও পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা আসলে আর কিছু বিদ্যুৎ কম লাগে এরকম কিছু প্রযুক্তি নিয়ে আসতে চাচ্ছি। কিছু কিছু কোম্পানি এত ভালো কাজ করছে যে আমি যদি আবার সুযোগ পাই বাংলাদেশের সাথে কাজ করব। আশা করি আমরা সামনে আরো ভালো কিছু করার সুযোগ পাবো। কম বাজেটের মধ্যে এবং কোয়ালিটি সম্পন্ন মেশিন প্রোভাইড করছি বাংলাদেশে নতুন করে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ হওয়ার জন্য। আমরা তো এই ধরনের ব্যবসা যারা করি, তো আমাদের জন্য এটা আসলে খুবই বড় একটা অপরচুনিটি। অনেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থারও খোঁজ নিচ্ছেন, বলছেন সৌরশক্তিতে নির্ভরতা বাড়াতে হবে। এতে প্রচলিত জ্বালানি ব্যবস্থার উপর চাপ অনেকটা কমে আসবে। এজন্য সোলার স্টোরেজ ও প্রযুক্তিতে জিরো ট্যারিফ সুবিধা চায় সংশ্লিষ্টরা। সোলারের যে স্টোরেজের জন্য যেটা জেনারেটর বা ব্যাটারি সিস্টেম, সেই জায়গাটাকে সরকারকে বলেছি যে সহজলভ্য করার জন্য এবং সার্টেন একটা লিমিটের উপরে সেটাকে জিরো ট্যারিফ করে দেওয়ার জন্য। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণ পেলে প্রযুক্তির এই বিপ্লব দেশের বস্ত্র খাতকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক এবার জানিয়ে দেবো আপনাদেরকে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গত সপ্তাহে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারের সূচকের সাথে, সেখানে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর, তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সার্বিক লেনদেনের পরিমাণ। এদিকে একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি ডিএসসির ইন্ডেক্সেও। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আমরা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 11 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5286 পয়েন্টে। কমেছে ডিএসসি এস 13 পয়েন্ট, তবে ডিএস 30 সূচক যেটি সেটি কিন্তু 2 পয়েন্টের মতো বেড়েছে। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 4716 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 4514 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 117টি, কমেছে 246টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 25টি কোম্পানির শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে গত সপ্তাহে শীর্ষে ছিল সিটি ব্যাংক, হাত বদল হয়েছে মোট 39 কোটি 66 লাখ টাকার শেয়ার। প্রায় 34 কোটি 60 লাখ টাকা কিছু বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল এনসিসি ব্যাংক। ডোমিনিস ছিল তৃতীয় অবস্থানে। প্রায় 27% বেড়ে দর বৃদ্ধি তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, এর পরে রয়েছে যথাক্রমে দ্বিতীয় স্থানে এনসিসি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ইয়াকিন পলিমার। প্রায় 10% কমে দর পতনের তালিকায় ডিএসসিতে শীর্ষে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দ্বিতীয় অবস্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।
একই সাথে সিএসসির ইন্ডেক্সও আমরা একটু নজর দিতে চাই। সেখানে কিন্তু মূল সূচক যেটি সিএসপিআই সেটি 0.17 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 14,805 পয়েন্টে। কমেছে CS30 সূচকও। লেনদেন হওয়া 308টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 116টি, কমেছে 173টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 19টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি খান ব্রাদার্স পিপি ওভেনকে মোট 35 কোটি 22 লাখ টাকা শেয়ার হাত বদল করেছে এই কোম্পানিটি। 11 কোটি 79 লাখ টাকা কিছু বেশি লেনদেনে এর পরের অবস্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় অবস্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স। দর্শক, এই ছিল আমার হাতে সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়াতে দেউলিয়া হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইন্স। শনিবার গেল 34 বছরের কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিমান পরিবহন এই সংস্থাটি। ক্ষতিগ্রস্ত হয়ে এই এয়ারলাইনটি 2 বছরে 2বার দেউলিয়া হয়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছিল। সরকারিভাবে আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টাও ব্যর্থ হয়। এতে প্রায় 17,000 কর্মী চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।